প্রতিটা কবি সাহিত্যিকের ক্ষেত্রেই দেখবে জন্ম, মৃত্যু, অন্তত সাল, কারো পৈতৃক নিবাস আলাদা থাকলে সেটা পড়তে হবে। তারপরে কারো ১ম কোনো রচনা থাকলে সেটা মনে রাখতে হবে। আর সবগুলো বইয়ের নাম মনে রাখতে হবে এবং কোনটা কোন ধরনের বই সেটাও কিন্তু আলাদা করে মনে রাখতে হবে। যে আমি পড়লাম যে বিসর্জনের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এটাই কিন্তু যথেষ্ট না। বিসর্জনটা কি ধরনের রচনা সেটাও অবশ্যই মনে রাখতে হবে। এই প্রতিবারই এরকম একটা না একটা প্রশ্ন আসবেই। সো তোমার মনে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিন্তু এটা কাব্যনাট্য না উপন্যাস? এগুলো কিন্তু ইম্পোর্টেন্ট। আর আরেকটা জিনিস ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে কারো যদি পেশার কথা উল্লেখ করা থাকে যে সাংবাদিক ছিলেন না শিক্ষক ছিলেন এই পেশার বিষয়টাও মনে রাখতে হবে। তো যাই হোক বঙ্কিমচন্দ্র আছে আমাদের শুরুতেই। এবং বঙ্কিমচন্দ্র জন্মগ্রহণ করেন ১৮৩৮ সালে পশ্চিমবঙ্গের ২৪ পরগনার কাঁঠালপাড়া গ্রামে। বাংলা ভাষার ১ম শিল্পসম্মত উপন্যাস রচনা করেন। খুবই ইম্পোর্টেন্ট এই যে ছোট গল্পের জনক যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়, যে কবি বা সাহিত্যিক ১ম কিছু করেছেন, সেই জিনিসটা কিন্তু একদম আমাদের সারা জীবনের জন্যই গুরুত্বপূর্ণ। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আমরা দেখেছি ছোট গল্পের রচয়িতা। আবার শিল্পসম্মত উপন্যাসের সার্থক প্রণেতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার আগেও ২-১ টা উপন্যাস লেখা হয়েছে। যেমন 'আলালের ঘরের দুলাল' নাম হয়তো শুনেছ। এটা লেখা হয়েছে বঙ্কিমচন্দ্রেরও আগে। কিন্তু ওইটা সার্থক কোনো উপন্যাস হয় নাই। যেটা একদম উপন্যাসের যে বেসিক কিছু বিষয় থাকে চরিত্র, সংলাপ, ঘটনা প্রবাহ, ক্লাইমেক্স সবকিছু মিলিয়ে তার উপন্যাসটা ছিল ১ম উপন্যাস। আর সেই উপন্যাসের নাম হচ্ছে 'দুর্গেশ নন্দিনী'। এটাই হচ্ছে বাংলা সাহিত্যের ১ম সার্থক উপন্যাস। তো এই কারণে তাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়। পেশা হচ্ছে তার ম্যাজিস্ট্রেট। তিনি কিন্তু আ ওই সময়ের যে ব্রিটিশ সরকার ছিল, ব্রিটিশ সরকারের ম্যাজিস্ট্রেট তিনি ছিলেন। তিনি একটা বিখ্যাত পত্রিকা আ সম্পাদনা করেছেন। তার নাম হচ্ছে বঙ্গদর্শন। তার গ্রন্থ সংখ্যা হচ্ছে ৩৪। তার ১ম উপন্যাস হচ্ছে 'দুর্গেশনন্দিনী'। আরো কিছু উপন্যাস আছে। তিনি কিন্তু একটা ইংরেজি উপন্যাস রচনা করেছিলেন। সো ইংরেজি উপন্যাসটার নাম হচ্ছে 'রাজমোহনস ওয়াইফ'। তার একটা অনেকগুলো গদ্য গ্রন্থ আছে। তার উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট এবং সাহিত্য সম্রাট বলা হয় কারণ হচ্ছে তিনি সাহিত্যের শুরুর দিকে বোঝাই যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরেরও আগে জন্মগ্রহণ করেছেন। সাহিত্যের শুরুর দিকে তিনি খুব শিল্পসম্মত কিছু রচনা তিনি লিখেছেন এই কারণে। তার মৃত্যু হয় ১৮৯৪ সালে। রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু বেশি তথ্য আছে এখানে। কারণ মনে রাখতে হবে যে ওনাদের কিন্তু আমাদের ২ টা করে টপিক আছে। তো যাই হোক আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে শুরু করি। রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের অপরিচিতা আছে, তারপরে হচ্ছে সোনার তরী আছে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এটা অনেকেই জানো যে ১৮৬১ সাল। আর বাংলা ছোট গল্পের ১ম সার্থক রচয়িতা। খুব ইম্পোর্টেন্ট একটা ইনফরমেশন যেহেতু তার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের আগে সার্থক কোনো ছোট গল্প রচনা হয় নাই। ২-১ টা চেষ্টা করা হয়েছে, কয়েকজন চেষ্টা করেছেন। কিন্তু ছোট গল্প বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতেই ১ম শুরু হয়। আর এই যে ১ম গল্পটার নাম হচ্ছে 'ভিখারিণী'। আর তার সর্বশেষ গল্প 'মুসলমানির গল্প'। তো 'ভিখারিণীটা' খুব ইম্পোর্টেন্ট এটা অনেকবার পরীক্ষায় আসে। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস আছে কিছু। 'চোখের বালি', 'গোরা', 'চতুরঙ্গ'। সবচেয়ে আ কমন একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে শেষের কবিতা। শেষের কবিতা কি ধরনের বই বা কি ধরনের রচনা? এই প্রশ্নটা অনেকবার আসে। যেহেতু কবিতা আছে বইয়ের নামের সাথে, এ কারণে সবাই ভাবে যে এটা কবিতার বই বা কাব্যগ্রন্থ। এটা কিন্তু উপন্যাস। নাটক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিখ্যাত 'রাজা', 'অচলায়তন', 'ডাকঘর', 'মুক্তধারা', 'রক্তকরবী', কাব্যগ্রন্থ 'পুনশ্চ জন্মদিনে' এগুলো খুব মানে কয়েকবার করে রিপিট হয়েছে এ পর্যন্ত। কাব্যনাট্য আছে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে তার কবিতার মূল সুর মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা। এরকম প্রতিটা কবি সাহিত্যিকেরই কিছু কবিতার বৈশিষ্ট্য আছে বা রচনার লেখার বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখতে হবে, বিশেষ করে যাদেরটা ইম্পোর্টেন্ট মনে হয়। এখানে যেগুলা আছে সেগুলো একটু মনে রাখতে হবে যে তার কবিতার বৈশিষ্ট্য হচ্ছে মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা। তিনি একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তার নাম হচ্ছে বিশ্বভারতী। আর তার ১ম যে একটা কাব্য প্রকাশিত হয় তখন তার বয়স ছিল ১৫ বছর। এখান থেকে তোমার অনেক ধরনের প্রশ্ন আসে। যে তার ১ম কাব্যের নাম কি? এটা কিন্তু আমরা আগে দেখেছি ১ম ছোট গল্পের নাম 'ভিখারিণী' আর ১ম কাব্য হচ্ছে 'বনফুল'। আবার প্রশ্ন আসে যে ১ম কাব্য প্রকাশকালে তার বয়স কত ছিল? এরকম করে অনেকভাবেই প্রশ্ন আসে।
সং অফারিংস গ্রন্থের জন্য ১৯১৩ সালে প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার পান। মৃত্যু ১৯৪১ সালে ৭ই আগস্ট। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গে বর্ধমান জেলা আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে, এবং তার উপাধি এটা সবাই জানো, বিদ্রোহী কবি। এবং বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় হচ্ছে সাপ্তাহিক বিজলিতে। এইটা একটু মনে রাখবে যে সাপ্তাহিক বিজলিতে তার এই বিদ্রোহী কবিতাটা প্রথম প্রকাশিত হয়। এবং তিনি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন। সেটা ১৯১৭ সালে, এবং তার এই যে ৪৯ নাম্বার বাঙালি পল্টনে এই নাম্বারটাও মনে রাখতে হবে। সালটা তো অবশ্যই, এবং এই যে কত নাম্বার বাঙালি পল্টনে যোগদান করেন সেটাও মনে রাখবে। কাব্যগ্রন্থ কিছু আছে। উপন্যাস বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকার। কাজী নজরুলের উপন্যাস কিন্তু খুব রেয়ার, যেহেতু সবাই তাকে কবি হিসেবেই বেশি চেনে। রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন উপন্যাসিক হিসেবে যথেষ্ট পরিচয় আছে, নজরুলের উপন্যাস যেহেতু মাত্র ৩ টা এবং অত বেশি প্রচলিত না, কাজেই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেই সাথে গল্পগ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ, বিশেষ করে এই যে তার ৪ টা যে প্রবন্ধ গ্রন্থের নাম, এগুলো খুবই ইম্পোর্টেন্ট। তোমরা আগের বছরের প্রশ্ন দেখলে দেখবে যে এই প্রশ্নগুলো বারবার রিপিট হয়। নজরুলের যে প্রবন্ধ গ্রন্থের নাম। এবং ওইখানে কিন্তু প্রশ্ন হবে ২ ভাবে। একটা আসতে পারে যে যুগবাণী প্রবন্ধ গ্রন্থের লেখক কে? অথবা আসতে পারে যে যুগবাণী কি ধরনের গ্রন্থ? আবার নিচের কোনটি প্রবন্ধ গ্রন্থ? তখন বাকি ৩ টা হয়তো থাকবে উপন্যাস, গল্প, একটা থাকবে যুগবাণী বা দুর্দিনের যাত্রী। কাজে এই ৪ টার নাম অবশ্যই মনে রাখতে হবে। আবারও বলছি যে এখানে যতগুলো ইনফরমেশন আছে কোনটাই বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। পত্রিকা, তিনি ৩ টা পত্রিকা সম্পাদনা করেন। এই পত্রিকাগুলো খুব ইম্পোর্টেন্ট। আর ৪৩ বছর বয়সে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। তারপরে আর তিনি কখনো সুস্থভাবে লিখতে পারেন নাই, কথাও বলতে পারেন নাই। বাকি সময়টা এভাবে অসুস্থ থেকে ১৯৭৬ সালে তিনি মারা যান। প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী হচ্ছে ১৮৬৮ সালে যশোরে জন্মগ্রহণ করেন। এবং ওই যে বলেছি না যে প্রতিটা কিছু লেখক, কিছু সাহিত্যিক কিছু জিনিসের শুরু করেন। তো প্রমথ চৌধুরীর একটা এই ক্ষেত্রে একটা কৃতিত্ব আছে। সেইটা হচ্ছে তিনি চলিত ভাষায় লেখালেখি শুরু করেন। তার এই সবুজপত্র পত্রিকা খুব ইম্পোর্টেন্ট কিন্তু এই তথ্যটা। এই সবুজপত্র পত্রিকায় তিনি এই চলিত ভাষায় সাহিত্য লেখা শুরু করেছিলেন, এবং একটা পত্রিকায় তো একজন মানুষের লেখা থাকে না। আরো যারা তো সবাইকেই হচ্ছে বলছিলেন যে আপনারা চলিত ভাষাতেই লেখেন। তো এই কারণে সবুজ পত্র পত্রিকাটা ইম্পোর্টেন্ট। কারণ এই পত্রিকার হচ্ছে চলিত ভাষার রীতি, দেখো কথাটা হচ্ছে চলিত ভাষা রীতির প্রথম মুখপত্র। মুখপত্র মানে কি? যে সে আসলে প্রকাশ করতে চাচ্ছে, বা মানে পত্রিকাটা আসলে সবাইকে বোঝাতে চাচ্ছে যে চলিত ভাষায় সাহিত্য রচনা করা উচিত, বা এটা করলেই ভালো হয়। এই কারণেই এটাকে বলা হচ্ছে চলিত ভাষা রীতির প্রথম মুখপত্র। অন্যান্য গ্রন্থ আছে তার 'চারিয়েরই কথা', 'বীরবলের হালখাতা', 'রায়তের কথা', 'তেল নুন লাগলি', 'সনেট পঞ্চাশট'। এর মধ্যে 'সনেট পঞ্চাশট' এটা হচ্ছে কাব্যগ্রন্থ। এরপর দেখি আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে কি, কি ইনফরমেশন মনে রাখবো। জন্ম তো আছেই। ২৪ বছর বয়সে মনের ঝোঁকে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন। আমরা ওই যে বিলাসী গল্পে বলি না যে ন্যাড়া যে চরিত্রটা, সেই চরিত্রের মধ্যে তার ছায়া আছে, বা মনে করা হয় যে এটা তারই হয়তোবা ছোটবেলার কাহিনী। এই কারণেই বলা হয় যে তিনিও সন্ন্যাসী হয়েছিলেন। ন্যাড়া যেরকম ওই যে সন্ন্যাসী হয়ে আবার মশার কামড় সহ্য করতে না পেরে চলে আসে। এই কারণেই বলা হয় আরকি। তার ১ম গল্পের নাম হচ্ছে 'মন্দির'। আর বাকিগুলো এখানে উপন্যাসের নাম আছে। তারপরে হচ্ছে একটা প্রশ্ন প্রায়ই করা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে কি ধরনের ডিগ্রি প্রদান করে? ডিলিট মানে হচ্ছে ডক্টরেট অফ লিটারেচার। আবার কত সালে ডিগ্রি প্রদান করে? এইটাও প্রশ্ন হয় ১৯৩৬ সালে। এবং তার ২ বছর পরেই ১৯৩৮ সালে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মগ্রহণ করেছেন ১৮৮০ সালে রংপুর জেলায়, এবং তাকে বলা হয় মুসলিম সমাজে নারী জাগরণের
পথিকৃৎ। কেন বলা হয় এটা তোমাদের আইডিয়া আছে আশা করি। কারণ হচ্ছে তিনি মেয়েদের পড়াশোনার জন্য অনেক চেষ্টা করেছেন। এখন মনে হয় এটা না করলেই ভালো হতো। আমাদের আর পড়াশোনা করতে হতো না। এত কষ্ট না করাই ভালো ছিল। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে পদ্মরাগ, অবরোধবাসিনী, মতিচুর, সুলতানের স্বপ্ন এবং এই সুলতানের স্বপ্ন এটার বাংলা ইংরেজি ২ ভার্সনই আছে। ইংরেজিটার নাম হচ্ছে সুলতানা'স ড্রিম। তার লেখা তখন প্রকাশিত হতো মিসেস আর.এস. হোসেন নামে। এই যে তার স্বামীর নাম হচ্ছে সাখাওয়াত হোসেন। তো আর তার নাম হচ্ছে রোকেয়া। তো এই রোকেয়া সাখাওয়াত হোসেনের সংক্ষিপ্ত হচ্ছে আর.এস. হোসেন। মৃত্যু হয়েছিল তার ১৯৩২ সালে। মোতাহের হোসেন চৌধুরী ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন নোয়াখালী জেলার কাঞ্চনপুরে এবং দেখো ওই যে আমরা আবুল ফজরকে দেখেছি বুদ্ধির মুক্তি আন্দোলনের একজন কান্ডারি ছিলেন। আরেকজন আছে মোতাহের হোসেন চৌধুরী। আর গ্রন্থ, সংস্কৃতি, কথা, সভ্যতা আচ্ছা এখানে বলে রাখি যে এইখানে খুব মানে অনেক রকম করে প্রশ্ন আসে। সো সভ্যতা এবং সুখ এই ২ টা হচ্ছে মোতায়ের হোসেনের ২ টা বই, সাথে তো সংস্কৃতি কথা আছেই। তো সভ্যতা তিনি লেখেন হচ্ছে ক্লাইভ বেলের 'সিভিলাইজেশন' একটা বই ছিল, সেই বই অবলম্বনে। অনুবাদ না কিন্তু। 'সিভিলাইজেশন' বইটা যে বিষয়ের উপরে লেখা, সেই বিষয়টা নিয়ে তিনি তার নিজের মতো করে লিখেছেন। এই কারণে বলা হয়েছে 'সিভিলাইজেশন' অবলম্বনে। আর বার্ট্রান্ড রাসেলের একটা বই আছে 'কনকোয়েস্ট অফ হ্যাপিনেস'। এইটা থেকে আবার তিনি আগ্রহী হয়ে এই বইয়ের বিষয়বস্তু নিয়ে তিনি লিখেছেন 'সুখ'। কাজেই এই যে প্রশ্ন অনেকভাবে হবে। যেমন ধরো 'সুখ' এই বইটা কার কোন বইয়ের অবলম্বনে লেখা হয়েছে বা 'কনকোয়েস্ট অফ হ্যাপিনেস' এটা কার বই? অথবা কার বইয়ের অবলম্বনে নিচের কোন লেখকের বইয়ের অবলম্বনে মোতাহের চৌধুরী বই লিখেছেন? অনেক রকম করেই প্রশ্ন আসতে পারে। সো এর প্রতিটা ইয়েই তোমরা একবারে মুখস্থ করে ফেলবে যে সভ্যতা কি বিষয়টা সুখ আর থেকে লেখা হয়েছে। আর পেশা হচ্ছে তিনি চট্টগ্রাম কলেজের অধ্যাপক ছিলেন এবং মৃত্যু হয়েছে ১৯৫৬ খ্রিস্টাব্দে। সৈয়দ মুজতবা আলী ১৯০৪ সালে আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন এবং তার পৈতৃক নিবাস হচ্ছে সিলেটে। তার শিক্ষাজীবন কেটেছে শান্তিনিকেতনে। আচ্ছা, সৈয়দ মুজতবা আলী সম্পর্কে একটু বলে রাখি যে তিনি কিন্তু অন্য মানুষরা যেভাবে আ স্কুল, কলেজ এই পড়াশোনাগুলো করেন, তার এই পড়াশোনাটা অত বেশি ওরকম মানে অন্যদের মতো আনুষ্ঠানিক ছিল না। বা যেটাকে বলে হচ্ছে প্রচলিত। তো তারপরও একটা তো প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট দিতই। সেই প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটটা তিনি বিশ্বভারতী থেকে অর্জন করেছিলেন। এরপরে তিনি পিএইচডি অর্জন করেন জার্মানির বন বিশ্ববিদ্যালয় থেকে এবং তিনি অনেকগুলো ভাষায় দক্ষ ছিলেন। আরবি, ফার্সি, সংস্কৃত এগুলো সহ তিনি সম্ভবত ১৭ টা ভাষা জানতেন। বিশাল অবস্থা কিন্তু। এই ১৭ টা ভাষা আমরা বাংলার পাশাপাশি ইংরেজি শিখতেই আমাদের জান বের হয়ে যায়। আর সেখানে তিনি ১৭ টা ভাষায় দক্ষ ছিলেন। আর এতগুলো ভাষায় দক্ষতা থাকার কারণে তাকে এই যে আফগানিস্তানের কাবুল কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকতা করার একটা অফার দেওয়া হয়েছিল এবং তিনি ওইখানে শিক্ষকতা করতে চান এবং শিক্ষকতা করতে যাওয়ার পথে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোই কিন্তু গন্তব্য কাবুল পড়ত। এটা ওই কাবুলে যাওয়ার সময়কার ঘটনা। মানে রাস্তার ঘটনা আরকি। তো যাওয়ার পরে এই মূল বইটার নাম ছিল 'দেশে বিদেশে'। খুব ইম্পোর্টেন্ট একটা বই এবং সেটা আমরা দেখতেই পাচ্ছি উল্লেখযোগ্য গ্রন্থে আছে 'দেশে বিদেশে', 'পঞ্চতন্ত্র', 'চাচা কাহিনী', 'শবনম', 'কত না অশ্রুজল এবং তার মৃত্যু হচ্ছে ১৯৭৪ খ্রিস্টাব্দে ঢাকায়। এরপরে মানিক বন্দ্যোপাধ্যায়, তার জন্ম হচ্ছে বিহারে এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় না। তার বাবার দেওয়া নাম ছিল হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক হচ্ছে তার ডাকনাম ছিল। ১ম গল্প হচ্ছে 'অতসী মামি', যেই গল্পটা তিনি এই নাম দিয়ে লেখেন। পরে দেখা গেল যে এই গল্পটা এতই জনপ্রিয় হয়ে গেছে যে ওই নামটাই পরে তিনি স্থায়ীভাবে নিলেন যে ঠিক আছে আমাকে সবাই এই নামেই চিনুক। তাহলে আর পরে কনফিউশন তৈরি হবে না। উপন্যাস হচ্ছে 'জননী', 'দিবারাত্রির কাব্য', 'পদ্মা নদীর মাঝে পুতুল নাচের ইতিকথার চিহ্ন'। আর তার খুব বিখ্যাত একটা ছোট গল্প আছে 'প্রাগৈতিহাসিক'। যাই হোক তার মৃত্যু হয়েছিল ১৯৫৬ সালে কলকাতায়। আখতারুজ্জামান ইলিয়াস, উনি জন্মগ্রহণ করেন ১৯৪৩ সালে গাইবান্ধায়। তারও আবার পিতৃপ্রদত্ত নাম ছিল একটু আলাদা, আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। তো যখন সবাই সাহিত্যিকরা লেখালেখি শুরু করেন তো নিজেদের সুবিধা মতো একটা ছোট নাম বা অন্য নাম
বা ছদ্মনাম এগুলো তাদের নিজেদের পছন্দ মতো তারা নিজেরা ঠিক করে নেন। তার গল্প গ্রন্থ হচ্ছে 'অন্নভরা অন্নসর খোয়ারি' এগুলো, উপন্যাস 'চিলেকোঠার সেপাই' আর 'খোয়াবনামা'। তার মৃত্যু হয় হচ্ছে ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৯৭ সালে। শওকত আলী শওকত আলী জন্মগ্রহণ করেন ১৯৩৬ সালে পশ্চিমবঙ্গে এবং তিনি সঙ্গীত মহাবিদ্যালয় হচ্ছে ঢাকার একটা কলেজ। এখানে অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। তার মানে অধ্যক্ষ যেহেতু ছিলেন তিনি শুরুতে অনেক বছর আগে শিক্ষক ছিলেন। তারপরেই এক্সপেরিয়েন্স হওয়ার পরে তিনি প্রিন্সিপাল ছিলেন এবং তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে 'পিঙ্গল আকাশ', 'প্রদোষে প্রাকৃত জন' এটা উপন্যাস। তারপরে হচ্ছে মৃত্যু হচ্ছে তার ২০১৮ সালে। কি দ্য মোপাস আচ্ছা নেকলেস গল্পে কিন্তু ২ জন লেখক সম্পর্কেই আমাদের জানতে হবে। ২ জন লেখক থেকেই পরীক্ষায় প্রশ্ন হয়। কারণ হচ্ছে একজন হচ্ছে মূল লেখক গিদা মোপাসাত, যিনি ফ্রেঞ্চ ভাষায় এই গল্পটা লিখেছিলেন 'নেকলেস' এবং সেইখান থেকে যিনি অনুবাদ করেছিলেন তার নাম হচ্ছে পূর্ণেন্দু দস্তিদার। কাজেই মাথার মধ্যে একদম গেঁথে রাখতে হবে যে মূল লেখক কে আর অনুবাদ করেছেন কে। এটা কিন্তু আবার ওই যে অবলম্বনে লেখা না। এটা একদম হুবহু অনুবাদ। সো আমরা আগে কি দ্য মুপাস্সার বিষয়টা দেখি। তিনি ১৮৫০ সালে জন্মগ্রহণ করেছিলেন ফ্রান্সের নরমান্ডি শহরে। তার পুরো নাম হেনরি রেনরি আলবার্ট গি দ্য মোপাসা। মোপাসা বানানটা একটু ভালো করে মনে রাখতে হবে। এই বানানটা থেকেও একবার মনে হয় ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় এটা এসেছে। তার পারিবারিক বন্ধু হচ্ছে গুস্তাভ ফ্লবেয়ার। তিনি আরেকজন বিখ্যাত সাহিত্যিক। তার অনুপ্রেরণায় এবং সহচর্যেই মূলত গীতা মোপাসা বিখ্যাত ছোট গল্পকার হয়ে ওঠেন। আর মোপাসা মূলত ছোট গল্পের জন্য বিখ্যাত এবং তার অনেক বিখ্যাত গল্প আছে। পূর্ণেন্দু দস্তিদার যিনি ওই মোপাসার গল্প অবলম্বনে নেকলেস গল্পটা অনুবাদ করেছেন। আ সেটা হচ্ছে তার জন্ম ১৯০৯ সালে চট্টগ্রামের পটিয়া উপজেলায়। পূর্ণেন্দু দস্তিদার কিন্তু বাংলাদেশের ইতিহাসে খুব ইম্পোর্টেন্ট একজন মানুষ মানে তিনি সরাসরি বিপ্লবে অংশগ্রহণ করেছেন। তাও কয়বার দেখো। সূর্য সেনের নামটা তো তোমরা জানো। মাস্টারদা সূর্য সেন উনি একজন মারাত্মক বিপ্লবী ছিলেন। ব্রিটিশ শাসনে তিনি এরকম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন বা ছোট, ছোট বিপ্লব এগুলো করেছেন। তো এই যে সূর্য সেনের নেতৃত্বে একটা বিদ্রোহ পরিচালিত হয়েছিল চট্টগ্রামে, যাকে যুব বিদ্রোহ বলা হচ্ছে। এই যুব বিদ্রোহে অংশ নেওয়ায় তিনি কারাবরণ করেন। মানে কয়েকবার তিনি বিপ্লব করেছেন, বিদ্রোহ করেছেন এবং একবার জেলও খেটেছেন। তার পেশা ছিল আইনজীবী এবং তার গ্রন্থ আছে কিছু, অনুবাদ গ্রন্থ আছে। আর মৃত্যু হয়েছে তার ১৯৭১ সালে এবং তার যখন মৃত্যু হয় ১৯৭১ সালে তখন কিন্তু তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মানে শুরু করেছেন তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এবং ট্রেনিং যখন নিতে যাচ্ছেন ভারতে, ওই ভারতে যাওয়ার পথে আ দুর্ভাগ্যজনকভাবে তিনি মৃত্যুবরণ করেন। আলাওল আমাদের আলাওলকে আমরা চিনেছি হচ্ছে এই যে তোমাদের কবিতার নাম কি ঋতুবর্ণন। ঋতুবর্ণনের লেখক হিসেবে যার মূল বইটার নাম হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতীর একটা ছোট্ট অংশ হচ্ছে ঋতুবর্ণন কবি। তো এই আলাওল জন্মগ্রহণ করেন ১৭০৭ সালে এবং ১৭ শতকের অন্যতম শ্রেষ্ঠ কবি। এখন তোমাদের মনে হতে পারে লেখা আছে ১৬০৭ লেখা কিন্তু এখানে ১৭ শতক কেন, তাই না? সো এই শতকের হিসাবটা কিন্তু আজকে তোমাদের শিখিয়ে দিচ্ছি। আশা করি সবাই মনে রাখবে। ১ম শতক কোনটা বলো তো? ধরো জানি না তো। ওই যে ১ সাল থেকে শুরু হয়েছে। তো ১ সাল থেকে ১০০ সাল হুম, পর্যন্ত। তাই না? এটা হচ্ছে ১ম ১০০ বছর বা ১ম শতক। বুঝেছো? ১ সাল থেকে ১০০ হচ্ছে হুম। ১ম শতক। তাহলে ২য় শতক কোনটা? হ্যাঁ, ১০০ ১০১ থেকে থেকে ১০১ থেকে ২০০ পর্যন্ত এটা ২য় শতক। তাহলে ৩য় শতক ২০১ থেকে ৩০০ পর্যন্ত। চতুর্থ শতক ৩০১ থেকে ৪০০ পর্যন্ত। বুঝতে পারছো? যে কেন এইখানে ১৭ শতক ১৬০৭ হচ্ছে? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, নিশ্চয়ই এইটা ১৭ কিন্তু হ্যাঁ, ১৬০১ হ্যাঁ, থেকে ১৬০১ ১৭ থেকে ১৭০০ সাল পর্যন্ত হচ্ছে ১৭ শতক। তাহলে এখন বলো তো এখন কোন শতক চলে? এটা হ্যাঁ, এখন ২০০০ না? দেখবা তাহলে যে ২১০০। অনেক জায়গায় লেখা এটা হচ্ছে ২১ শতক। ওকে, সো তরুণ বয়সে জলপথে চট্টগ্রাম যাওয়া গেছে। আলাল সম্পর্কে একটা ইন্টারেস্টিং তথ্য আছে। তিনি যখন ছোটবেলায় তার বাবার সাথে চট্টগ্রাম যাচ্ছিলেন। তখন তো জলপথেই যাওয়া আসা হতো। তো ওই সময় আবার ওই যে জলদস্যু ছিল অনেক। তো এদের একটা গোষ্ঠীর আক্রমণে তিনি আ
মানে আক্রান্ত হন এবং সেখানে তার পিতা নিহত হন। তো পিতা নিহত হওয়ার সময় তার বয়স কিন্তু খুবই কম ছিল এবং ওই সময় তিনি হারিয়ে যান। হারিয়ে আরাকানে আশ্রয় নেন। এরপর থেকে তিনি আরাকানেই যান। তার মানে তার জন্ম হয়েছিল হচ্ছে ফরিদপুরে, যাওয়ার কথা ছিল চট্টগ্রাম। কিন্তু এরপরে তিনি ওই যে মানে অ্যাক্সিডেন্টের ফলে এরপরে তিনি আরাকানে আশ্রয় নেন এবং ওইখানেই ওই যে মাগন ঠাকুর নামে একজনের আশ্রয় পান আরকি। মাগন ঠাকুর হচ্ছে এটা কি বলে? এখন যেমন ওই যে উপদেষ্টা থাকে বা আ নেতাদের প্রধানমন্ত্রীর আশেপাশে যারা থাকে উপদেষ্টা হিসেবে বা সচিব হিসেবে, তখন ছিল হচ্ছে অমাত্য বা এরকম কিছু মানুষ ছিল। ঐরকম একজন মানুষ হচ্ছে মাগন ঠাকুর, মানে রাজার কাছের মানুষ। তিনি তাকে আশ্রয় দেন এবং তারই আগ্রহে, তারই উৎসাহে তিনি সাহিত্য রচনা শুরু করেন। সেখানকার খুব বিখ্যাত গ্রন্থগুলো হচ্ছে এই যে তোহফা, তারপরে সয়ফুল মুলক বদিউজ্জামাল, হপ্ত পয়কর। ওই সময় চিন্তা করো ১৬০৭ সালে কিন্তু খুবই কম মানুষ, মানে একদম মেধাবী না হলে লেখালেখি কেউ করত না। তো সেই অল্প কিছু মেধাবী মানুষের মধ্যে আলাওল একজন। ১৬৮০ সালে তিনি মৃত্যুবরণ করেন। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন ১৮২৪ সালে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। আর ১৮৪৩ খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তিনি মানে জন্মগতভাবে হিন্দু ছিলেন কিন্তু পরে ১৮৪৩ সালে খ্রিস্টান হয়ে যান। তিনিও প্রথম একটা বিষয়ের জনক, সেটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। অমিত্রাক্ষর ছন্দ মানে হচ্ছে এটা একটা, যেমন ধরো তোমরা যখন কোনো কবিতা পড়ো দেখবে যে শেষের মিল আছে। মানে ছন্দের মিল যেটা বলে এরকম একটা মিল আছে। কিন্তু অমিত্রাক্ষর ছন্দ মানে হচ্ছে ওই তোমার যে শেষের লাইনে কোনো মিল নাই। শেষের লাইনের মিল নাই কিন্তু মাত্রায় মিল আছে। তার মানে কবিতার যে মাত্রাটা আমাদের জন্য বিষয়টা কঠিন লাগে। কবিতার একটা মাত্রা আছে যেমন ধরো সনেটে ১৪ টা মাত্রা থাকে। তো এরকম তিনি চিন্তা করলেন যে প্রতিটা লাইনের মাত্রায় মিল থাকবে। ছন্দের মিলটা ইম্পোর্টেন্ট না। মাত্রার মিলটা ইম্পোর্টেন্ট। তো এরকম কিছু আইডিয়া নিয়েই এই অমিত্রাক্ষর ছন্দ। যেমন ধরো তোমরা বিভীষণের প্রতি মেঘনাদ গল্প কবিতাটা যখন পড়বে, ওইখানেও তোমরা এটা লক্ষ্য করবে যে শেষে কোনো মিল নাই। কিন্তু মাত্রা যদি হিসাব করতে পারো, ওই মাত্রায় মিল আছে। আরেকটা জিনিস তিনি প্রবর্তন করেন সেটা হচ্ছে বাংলা ভাষায় সনেট। এটা কিন্তু এখানে লেখা আছে চতুর্দশপদী বা সনেটের প্রবর্তক। এটা বাংলা ভাষায় সনেট বা চতুর্দশপদী এটার প্রবর্তক হবে। তার আগে অন্য ভাষায় ছিল। তিনি মূলত ইটালিয়ান সনেটগুলো থেকে অনুপ্রাণিত হন। তার নাটক আছে শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী আর প্রহসন। প্রহসন মানে হচ্ছে নাটক, ছোট আকারের নাটক। সেগুলো একটু মানে কমেডি টাইপের আরকি। প্রহসন মানে কমেডি এবং সিরিয়াস একটা বিষয় নিয়েই হাস্য তামাশা করা হয়। কিন্তু মূলত কমেডিটা প্রধান থাকে। আর একটা সিরিয়াস বিষয় নিয়ে খোঁচা মারা টাইপের একটা নাটক আরকি। আর কাব্যগ্রন্থ হচ্ছে এগুলো বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী, মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ এগুলো হচ্ছে মহাকাব্য। মৃত্যু হচ্ছে ১৮৭৩ সালে। জীবনানন্দ দাশ তিনি জন্মগ্রহণ করেন ১৮৯৯ সালে। মা কুসুম কুমারী, ওই যে তোমাদের একটা কবিতা হয়তো মনে পড়বে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। এই কবিতার কিন্তু কুসুম কুমারীর লেখা। সো তার মাও হচ্ছে বিখ্যাত একজন কবি এবং মা যেহেতু কবি ছিলেন, তিনি ছোটবেলা থেকেই এই বিষয়গুলোর সাথে দেখে বড় হয়েছেন। কবিতার বিষয়গুলো বুঝেছেন এবং তিনিও এই মায়ের মতোই বা মায়ের চেয়েও আরো বিখ্যাত কবি হয়েছেন। তার কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর আখ্যায়িত করেছেন চিত্ররূপময়। আর বুদ্ধদেব বসু তাকে বলেছেন নির্জনতম কবি। এখান থেকে অনেক রকম ভাবে প্রশ্ন আসবে যে তাকে নির্জনতম কবি কে বলেছেন? বা বুদ্ধদেব বসু তাকে কি বলেছেন? সেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়টা ইম্পোর্টেন্ট। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আছে কিছু। প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কবিতার কথা। ওই যে শেষের কবিতা যেরকম উপন্যাস, তার প্রবন্ধ গ্রন্থের নামটা মনে রাখতে হবে। কবিতার কথা হচ্ছে এটা প্রবন্ধ গ্রন্থ। আর উপন্যাস হচ্ছে মাল্যবান সুতীর্থ। আর মৃত্যু হচ্ছে ১৯৫৪ সালে কলকাতার ট্রাম দুর্ঘটনায়। অনেকেই বলে তিনি সুইসাইড করেছেন যেহেতু কোনো প্রমাণ নাই। কারণ তিনি খুব বিষণ্ণ একজন মানুষ ছিলেন। এই কারণে সবাই হয়তো ২ এ ২ এ ৪ মিলায় যে এটা যেহেতু তিনি ব্যক্তি জীবনে সুখী মানুষ ছিলেন না, হয়তোবা এটা সুইসাইড হতেও পারে। ওকে, ফররুখ আহমেদ হচ্ছে ১৯১৮ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কাব্যগ্রন্থ ২ টা আছে, 'সাত সাগরের মাঝি সিরাজুম মুনিরা', কাব্যনাট্য
আর সনেট সংকলন আছে, তার একটা সনেট লিখেছিলেন তিনি, সেটার নাম হচ্ছে মুহূর্তের কবিতা। আর কাহিনী কাব্য হচ্ছে হাতেম তাই। কাহিনী কাব্য মানে কবিতার মতো করে লিখেছেন, কিন্তু সেখানে একটা কাহিনী আছে। জসিমউদ্দিন, আমরা যাকে পল্লী কবি হিসেবে চিনি, তিনি জন্মগ্রহণ করেন ১৯০৩ সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে, এবং ছাত্রাবস্থায় তার একটা যে কবর কবিতা, এই কবিতাটা তিনি যখন লেখেন, তিনি তখন হচ্ছে ডিগ্রিতে পড়াশোনা করেন আরকি। তো ওই সময়ই এই কবিতাটা স্কুলে পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত হয়। এটা কিন্তু একজন কবির জন্য খুব রেয়ার একটা সম্মান যে নিজেও একজন ছাত্র, তার লেখা কবিতা আবার অন্য ছাত্ররা পড়ছে। উপাধি হচ্ছে পল্লীকবি। কর্মজীবনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। আর তার কবিতার প্রধান উপজীব্য হচ্ছে পল্লী জীবন। তিনি নিজে কিন্তু শহরের মানুষ, শহরেই বাস করেছেন, যে কিন্তু তার কবিতার প্রধান বিষয় ছিল হচ্ছে পল্লী জীবন। সেই কারণেই তাকে মূলত পল্লী কবি বলা হয়। তার বিখ্যাত একটা কাব্য হচ্ছে নকশিকাঁথার মাঠ। এটা তো সবাই জানো। আরেকটা বিষয় মনে রাখতে হবে, এটা কয়েকটা ভাষায় অনুবাদ করা হয়েছে। তার মৃত্যু হয়েছিল ১৯৭৬ খ্রিস্টাব্দে ১৪ই মার্চ। সুফিয়া কামাল। সুফিয়া কামালের জন্ম হয়েছিল ১৯১১ খ্রিস্টাব্দে বরিশালে, এবং তার পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লায়। উপাধি জননী সাহসিকা। গ্রন্থ আছে কিছু ৪ টা, এটা অবশ্যই মনে রাখবে। আর মৃত্যু হয়েছিল ১৯৯৯ সালে ঢাকায়। সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন, এবং মাত্র ২১ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন ১৯৪৭ সালে। আর তার ৩ টা কাব্যগ্রন্থ আছে। আর পৈতৃক নিবাসটাও মনে রাখতে হবে। এই হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। মানে সুকান্ত বা সুফিয়া কামাল খুবই অল্প কিছু ইনফরমেশন আছে। কোনটাই বাদ দেওয়া যাবে না। শামসুর রাহমান বাংলাদেশের সাহিত্যে খুব ইম্পর্ট্যান্ট একজন মানুষ, বিশেষ করে কবিতার ক্ষেত্রে। তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৯২৯ খ্রিস্টাব্দে ২৩ অক্টোবর ঢাকায়। পৈতৃক নিবাস হচ্ছে নরসিংদীর পাড়াতলী গ্রামে। কেন জানি এই যে তার পৈতৃক নিবাস, এটা অনেক বেশি পরীক্ষায় আসে। পরীক্ষকরা মনে হয় এটা পছন্দ করে, শামসুর রহমানের পৈতৃক নিবাস। এবং তার কবিতার প্রধান বিষয় হচ্ছে নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন। এগুলো হচ্ছে তার কবিতার বিষয়। এই প্রতিটা কথাই একটু কষ্ট করে মনে রাখবে। কাব্যগ্রন্থ আছে এখানে। অনেকগুলো কাব্যগ্রন্থ আছে। সবগুলোই বড়, বড়, এবং সবগুলোই মনে রাখতে হবে। মৃত্যু হচ্ছে ২০০৬ সালে ১৭ই আগস্ট। আবু জাফর ওবায়দুল্লাহ। তিনি হচ্ছে, আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতার কবি। তিনি জন্মগ্রহণ করেছেন ১৯৩৪ সালে বরিশালে, এবং ১৯৮২ সালে বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করেছিলেন। কাজেই আমরা একজন মন্ত্রীকে পেয়েছি যার কবিতা আমরা পড়ি। এবং আরো একটা দায়িত্ব তিনি পালন করেছেন, যে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রেও ১৯৮৪ সালে দায়িত্ব পালন করেছেন। কবিতার বিষয় হিসেবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। আর তার কাব্যগ্রন্থ হচ্ছে এগুলো। আল মাহমুদ ১৯৩৬ খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন, এবং তার প্রকৃত নাম হচ্ছে মীর আব্দুস শুকুর আল মাহমুদ। ভালো করে মনে রাখতে হবে। একবার প্রশ্ন কিন্তু এটা, মানে একই নাম ঘুরায় ফিরে একেক নাম, মানে একেক শব্দ আগে পিছে করে এভাবে কিন্তু দেয়। কাজেই মীর আব্দুস শুকুর আল মাহমুদ এই নামটা মনে রাখতে হবে। পেশা হচ্ছে সাংবাদিকতা। তার কাব্যগ্রন্থ ছিল এগুলো। শিশুতোষ কাব্যগ্রন্থ ছিল পাখির কাছে ফুলের কাছে। আর তার উপন্যাস আছে ৩ টা, ছোট গল্প বই আছে ৩ টা। মৃত্যু হচ্ছে ২০১৯ খ্রিস্টাব্দে। সিকান্দার আবু জাফর আমাদের এখন সহপাঠ চলে এসেছে। সিকান্দার আবু জাফর সিরাজউদ্দৌলা নাটক রচনা করেছেন, এবং তিনি ১৯১৮ সালে সাতক্ষীরা তালা উপজেলায় জন্মগ্রহণ করেন, এবং তিনি দীর্ঘকাল একটা সমকাল নামে একটা পত্রিকা সম্পাদনা করেন। সমকাল বাংলাদেশের সাহিত্যের জন্য খুব ইম্পর্টেন্ট একটা পত্রিকা। মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সাপ্তাহিক অভিযান পত্রিকা সম্পাদনা ও প্রকাশের দায়িত্ব পালন করেন। তার মানে মুক্তিযুদ্ধের সময় কিন্তু এই পত্রিকা প্রকাশ এত সহজ কাজ ছিল না। তিনি তখন কলকাতা থেকে এই দায়িত্বটা পালন করেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তার ২ টা বিখ্যাত গান আছে, 'আমাদের সংগ্রাম চলবেই' এবং 'বাংলা ছাড়ো'। এই গান ২ টা মনে রাখতে হবে। আর তার নাটক হচ্ছে এগুলো, 'সিরাজউদ্দৌলা' তো আছেই, আর প্লাস 'মাকড়সা', 'শকুন্তল উপাখ্যান', 'মহাকবি আলাওল'। আর তার মৃত্যু হচ্ছে ১৯৭৫ সালের ৫ই আগস্ট। সৈয়দ ওয়ালিউল্লাহ ১৯২২ সালে জন্মগ্রহণ করেন চট্টগ্রাম জেলার ষোলো শহরে।
পৈতৃক নিবাস নোয়াখালী। আর ওই যে আবু জাফর ওবায়দুল্লাহর মতো তিনিও কিন্তু এই যে কূটনৈতিক দায়িত্বে বিভিন্ন দেশে নিয়োজিত ছিলেন। তার সর্বশেষ কর্মস্থল হচ্ছে প্যারিস। এই প্যারিসে থাকা অবস্থায়ই তিনি মৃত্যুবরণ করেন। তার গল্পগ্রন্থ হচ্ছে 'নয়নচারা', 'দুই তীর' ও অন্যান্য গল্প। আর উপন্যাস হচ্ছে তার ৩ টাই উপন্যাস আছে 'লাল সালু', 'চাঁদের অমাবস্যা' এবং 'কাঁদো নদী কাঁদো'। নাটক আছে মাত্র ৪ টা। তিনি খুব কম লিখেছেন। অন্য লেখকদের চেয়ে অনেক কম লিখেছেন। কিন্তু এই প্রতিটা উপন্যাস বা নাটক খুব শিল্পসম্মত এবং সাহিত্যের দিক থেকে খুব হাই ক্লাসের আরকি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার জন্য তিনি পাকিস্তান সরকারের চাকরি থেকে অব্যাহতি নেন। মুক্তিযুদ্ধের সময় তিনি যদি পূর্ব পাকিস্তানের পক্ষ নেন, যেহেতু তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন, তো সরকারি কর্মকর্তা হিসেবে কিন্তু এটা তার নেওয়ার কথা ছিল না বা এটা শাস্তিযোগ্য অপরাধ। তো এটা যদি তিনি করতে পারেন বা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লিখতে পারেন, কাজ করতে পারেন, সে কারণে তিনি ওই সরকারি চাকরি থেকে আ রিজাইন দেন আরকি। ১৯৭১ সালে ১০ অক্টোবর প্যারিসে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।